আসসালামু আলাইকুম। আমি শামীম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এর কেমিক্যাল চেঞ্জ এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে একেবারে ইনিশিয়াল যে বিষয়গুলো, এই অধ্যায়ে কি কি বিষয় আলোচনা করতে হবে বা পড়তে হবে আমাদের, দ্যাট মিন্স একেবারে ইন্ট্রোডাক্টরি একটি ক্লাস আমি তোমাদের নিতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আলোচনা করা যাক আমাদের গ্রিন কেমিস্ট্রি নিয়ে। গ্রিন কেমিস্ট্রি এই ধারণাটা অত্যন্ত এই ধারণাটা গ্রিন কেমিস্ট্রির ধারণাটা অত্যন্ত সাম্প্রতিক একটা ধারণা। বেসিক্যালি পল অ্যানাস্টাস অ্যান্ড জি ওয়ার্নার এই দুজন বিজ্ঞানী প্রথম গ্রিন কেমিস্ট্রির ধারণা দেন। গ্রিন কেমিস্ট্রির টোটাল 12টা নীতি আছে। দেখা যাক গ্রিন কেমিস্ট্রি বিষয়টা আসলে কি। প্রিয় শিক্ষার্থী, গ্রিন কেমিস্ট্রি বেসিক্যালি একটি পরিবেশ রসায়নের শাখা। দ্যাট মিন্স গ্রিন কেমিস্ট্রি ইজ দ্য ব্রাঞ্চ অফ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। আমরা অনেক আগে থেকে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিটা স্টাডি করি। গ্রিন কেমিস্ট্রির অধ্যয়নের বিষয়টা হলো যে যে এখানে বেসিক্যালি আমরা এমন সব উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করব, এমন সব উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করব যেখানে খুবই কম পরিমাণে পলিউট্যান্টস দূষক পদার্থ উৎপন্ন হবে, এমন সব উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করব। অথবা উৎপাদন পদ্ধতিতে দূষক পদার্থ পরিবেশের ক্ষতি করে এমন কোনো পদার্থ উৎপন্ন হবেই না, এমন সব পদ্ধতি নিয়ে আলোচনা করব। গ্রিন কেমিস্ট্রি পড়তে গিয়ে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে একটা জিনিস পড়বো, সেটা হলো অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি থেকে আমাদের অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আসে, আবার অনেক সময় সংজ্ঞা আকারেও আসে। এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। তাহলে গ্রিন কেমিস্ট্রি সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে এই অধ্যায়ে পড়তে গেলে। এরপরে দেখা যাক যে এই যে একমুখী আর উভমুখী বিক্রিয়া, দ্যাট মিন্স ইররিভার্সিবল এন্ড রিভার্সিবল রিঅ্যাকশন। তোমরা তো জানো যে রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে, বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, একটা হলো ইররিভার্সিবল আর একটা হলো রিভার্সিবল। একমুখী আর উভমুখী বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া সম্পর্কে আমরা জানবো। আর উভমুখী বিক্রিয়া সম্পর্কে একটু বেশি ভালোভাবে আমাদের জানতে হবে। উভমুখী বিক্রিয়ার উদাহরণগুলো আমাদের জানতে হবে, যেমন অ্যামোনিয়া উৎপাদনের যে পদ্ধতিটা সেটা উভমুখী বিক্রিয়া, কিংবা নাইট্রিক অক্সাইড উৎপাদনের পদ্ধতি, ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন, হাইড্রোজেন আয়োডাইড উৎপাদন, এই বিক্রিয়াগুলো কিন্তু উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আমাদের করতে হবে। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য যেমন উভমুখী বিক্রিয়া চলতে চলতে একসময় সাম্যাবস্থায় পৌঁছে, যখন সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎ বিক্রিয়ার হার দুটোই সমান হয়ে যায়, সেই অবস্থার কথা বলছি। উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছে তখন এতে প্রভাবকের কোনো প্রভাব থাকে না, ইত্যাদি ইত্যাদি অনেক বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসা যাক যে বিক্রিয়ার গতি। এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো দ্য রেট অফ রিয়াকশন। দ্য রেট অফ রিয়াকশনে আমরা বিক্রিয়ার গতি যখন আমরা পড়ব, তখন এটা বিভিন্ন প্রকার বিক্রিয়ার গতিটা কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়টা আমাদের জানতে হবে। এই সংক্রান্ত কতগুলো সমীকরণ আছে, সেগুলো আমরা জানবো। বিক্রিয়ার গতি, এরপর দেখা যাক যে বিক্রিয়ার গতির উপর কি কি নিয়ামক প্রভাব ফেলে। নিয়ামকের প্রভাবগুলো কি কি, কি কি নিয়ামক প্রভাব ফেলে, সেগুলো হচ্ছে যে এই তাপ, চাপ, ঘনত্ব, এই নিয়ামকগুলো বিক্রিয়ার গতির উপর প্রভাব ফেলে। এছাড়াও কিন্তু বিক্রিয়কের যে সারফেস এরিয়া, দ্যাট মিন্স পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটাও বিক্রিয়ার হারকে প্রভাবিত করে। বিক্রিয়ার হারকে প্রভাবিত করে এমন সব বিষয়গুলো নিয়েই আসলে আমাদের আলোচনা। এখানে এই বিক্রিয়ার হারকে প্রভাবিত করে এরকম এরকম নিয়ামক হচ্ছে তাপ। তাপের প্রভাবটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের পড়তে হবে। এখানে আমরা পড়বো এখানে অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি, সংঘর্ষ তত্ত্ব, এই বিষয়টা, এবং এই বিক্রিয়ার হারের উপর যে তাপের প্রভাব এই সংক্রান্ত আরহেনিয়াসের সমীকরণ আছে। আরহেনিয়াসের সমীকরণটা খুবই গুরুত্ব সহকারে পড়বো, এবং আরহেনিয়াসের সমীকরণ থেকে যে ক্যালকুলেশন, দ্যাট মিন্স আমরা অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয় শক্তি নির্ণয় করতে পারি, সে বিষয়টা আমরা শিখবো। তাহলে বিক্রিয়ার গতির উপর চাপের প্রভাব, তাপের প্রভাব, ঘনত্বের প্রভাব, এগুলো আমরা জানবো। বিক্রিয়ার গতির উপর কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রার একটা প্রভাব আছে। বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব, দ্যাট মিন্স বিক্রিয়কের ঘনমাত্রা নির্ভর করবে, বিক্রিয়ার হার নির্ভর করে বিক্রিয়কের ঘনমাত্রার উপর। এবং এ সংক্রান্ত একটা সমীকরণ, একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে
উইলিয়াম গোল্ডবার্গ আর পিটার ওয়াজে, এই দুজন বিজ্ঞানীর সূত্র হচ্ছে মাস অ্যাকশন ল। বিক্রিয়ার হার কোন একটা সুনির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক অথবা আংশিক চাপের সমানুপাতিক, এরকম একটা সূত্র আছে। আমরা সেই সূত্রটা জানবো, চাপের প্রভাব, তাপের প্রভাব। প্রিয় শিক্ষার্থী, এছাড়া এই তাপ, চাপ, ঘনমাত্রার এই প্রভাব সংক্রান্ত আমরা কিন্তু ল্যাশাতিলিয়ারের নীতি আমরা অনেক আগে পড়ছি। এই ল্যাশাতিলিয়ারের নীতি পড়তে হবে গুরুত্ব সহকারে, এবং এর শিল্পক্ষেত্রে যখন আমরা উৎপাদন করতে যাই তখন ল্যাশাতিলিয়ারের নীতির কি প্রভাব আছে সেই প্রয়োগটা আমরা জানবো। এরপরে আসা যাক যে আমরা কি পড়বো, ক্যাটালিস্ট সংক্রান্ত পড়াশোনাটা করব। ক্যাটালিস্ট বা এর যে ক্লাসিফিকেশন, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। ক্যাটালিস্ট কি? আসলে ক্যাটালিস্ট হচ্ছে ওই সকল পদার্থ যারা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে অথবা বিক্রিয়ার গতিকে স্থবির করে, ধীর করে, এই পদার্থগুলোকে আমরা ক্যাটালিস্ট বলবো। ক্যাটালিস্ট বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তবে ক্যাটালিস্ট বিক্রিয়ার গতিকে পরিবর্তন করতে পারে, গতি বৃদ্ধি করতে পারে, গতি কমায়া দিতে পারে। ক্যাটালিস্টের প্রকারভেদের মধ্যে আমরা পড়বো যে ক্যাটালিস্ট হোমোজিনিয়াস হতে পারে, হেটারোজিনিয়াস হতে পারে। ক্যাটালিস্ট কিন্তু আবার এর কৌশলের উপর ভিত্তি করে পজিটিভ ক্যাটালিস্ট হতে পারে, নেগেটিভ ক্যাটালিস্ট হতে পারে, ইনডিউসড ক্যাটালিস্ট হতে পারে, অটো ক্যাটালিস্ট হতে পারে, এই 4 প্রকার হতে পারে। এগুলো সম্পর্কে আমরা জানবো। এরপরে দেখা যাচ্ছে যে আমরা এনজাইম নিয়ে আলোচনা করবো। এনজাইম বেসিক্যালি নাইট্রোজেন ঘটিত জটিল জৈব পদার্থ। এনজাইম গুলো টারশিয়ারি প্রোটিন হয়ে থাকে। এনজাইম গুলো প্রোটিন পদার্থ, এরা টারশিয়ারি প্রোটিন। এনজাইম biological catalyst. That means enzymes are biological catalysts which increase the rate of biological reaction. আমরা এনজাইম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এনজাইম গুলোর নাম জানবো, কোন বিক্রিয়ার ক্ষেত্রে কোন এনজাইমটা কাজে লাগে, এনজাইমের কিছু বৈশিষ্ট্য আছে, এরা কত তাপমাত্রায় ভালো কাজ করে, কত পিএইচ এ ভালো কাজ করে, ইত্যাদি বিষয়গুলো। এরপরে দেখা যাক লাসাতিলের নীতি তো আমি বললাম। এরপরে এই যে ভর ক্রিয়ার সূত্র, এটা ভর ক্রিয়ার সূত্র বিক্রিয়ার উপর যে ঘনমাত্রার প্রভাব, সেই প্রভাব সংক্রান্ত আলোচনায় হচ্ছে ভর ক্রিয়ার সূত্র। ভর ক্রিয়ার সূত্র আমি আগেও বলেছি যে কোনো সুনির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের মোলার ঘনমাত্রার কিংবা আংশিক চাপের হচ্ছে সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থী, এরপর দেখা যায় যে আমরা বিক্রিয়ার সাম্যধ্রুবক নিয়ে কথা বলবো। বিক্রিয়ার সাম্যধ্রুবক 2 ধরনের হয়ে থাকে। বিক্রিয়ার সাম্যধ্রুবক কেসি হতে পারে, কেপি হতে পারে। বিক্রিয়ার সাম্যধ্রুবক কেসি, বিক্রিয়ার সাম্যধ্রুবক কেসি হলো যে মোলার ঘনমাত্রায় বিক্রিয়ার সাম্যধ্রুবক। কেসি হচ্ছে মোলার ঘনমাত্রায় সাম্যধ্রুবক, আর কেপি হচ্ছে আংশিক চাপে সাম্যধ্রুবক। আমরা কিন্তু এটা মনে রাখবো যে এই মোলার ঘনমাত্রায় যখন বিক্রিয়ক এবং উৎপাদ যখন তরল পদার্থ হবে তখন কেসির বিষয়টা আসবে। আর কেপিটা হলো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অ্যাক্টিভ যে মাস ধরে নেওয়া হয়, সক্রিয় ভর যেটা ধরে নেওয়া হয়, সেটা বেসিক্যালি আংশিক চাপ ধরে নেওয়া হয়, পার্শিয়াল প্রেসার। এই দুটো সম্পর্কে আমরা জানবো, খুবই ভালো। এদের এককগুলো সম্পর্কে জানবো, এদের মধ্যে রিলেশন জানবো, যে কেপি কেসি এর মধ্যে রিলেশনটা কি সংক্রান্ত একটা সমীকরণ আছে, সেগুলো সম্পর্কে জানবো। এবং কেপি কেসি সম্পর্কে অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে যে বেশ কিছু বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলোর কেপি কেসির রাশিমালা নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি কয়েকটা বিক্রিয়ার কথা বলতে পারি, যেমন ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন, এটার কেপিকেসির রাশিমালা নির্ণয় করতে হবে। যেমন হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন, এটার কেপিকেসি সংক্রান্ত যে পড়াশোনাগুলো, ইকুয়েশনগুলো, সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। অ্যামোনিয়া তৈরির ক্ষেত্রে যে কেপিকেসির রাশিমালা, এগুলো নির্ণয় করতে হবে এবং এই সংক্রান্ত অঙ্ক করতে হবে। আরেকটা আছে যে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড যে বিয়োজিত হয়ে দুটা নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে, এছাড়া নাইট্রিক অক্সাইড উৎপাদনের যে বিক্রিয়া। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বিক্রিয়াগুলো উভমুখী বিক্রিয়া, সেই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এই যে কেপিকেসির বিষয়টা আসবে, এবং উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কেপিকেসির মধ্যে সম্পর্ক এবং এদের মধ্যকার রাশিমালাটা নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসা যাক। এরপরে এটা একটা আলাদা অংশ, আমরা এই পানির আয়নিক গুণফল সম্পর্কে পড়বো। পানির আয়নিক গুণফল, হেড উইলার এন্ড কোলরাস, এই দুজন বিজ্ঞানী দেখেছেন যে পানি সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে। তো পানি যদি বিদ্যুৎ পরিবহন করে তাহলে অবশ্যই পানিতে, বিশুদ্ধ পানিতে আয়ন আছে, আয়ন না থাকলে তার বিদ্যুৎ পরিবহন করবে না। তো এই আয়ন আছে এবং সেই আয়নগুলোর পানিতে যে
মুক্ত আয়ন থাকে, সেই আয়নগুলোর মোলার কনসেন্ট্রেশন এর গুণফলই হলো বেসিক্যালি পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে। এখানে পানির অটো আয়নাইজেশন যেটা, সেটার সাথে এই এই পানির আয়নিক গুণফলের একটা সম্পর্ক আছে, সেটা আমাদের জানতে হবে। এরপরে আসা যাক যে আমরা জানবো যে অ্যাসিড ক্ষারের বিয়োজন ধ্রুবক। প্রিয় শিক্ষার্থী, অ্যাসিড ক্ষারের বিয়োজন ধ্রুবক যদি বেশি হয় তাহলে কিন্তু সেই অ্যাসিডটা তীব্র হয়। আবার অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যদি কম হয় তাহলে সেই অ্যাসিড দুর্বল হয়। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক এ সংক্রান্ত পড়তে হবে, অ্যাসিড ক্ষারের তীব্রতা সম্পর্কে জানতে হবে। এরপরে এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাসিডের ক্ষারকত্ব আর ক্ষারকের অম্লত্ব, এই একটা বিষয় আমাদের এখান থেকে পড়তে হয় প্রিয় শিক্ষার্থী। এবং কতগুলো অ্যাসিড নিয়ে আমাদের হচ্ছে যে কৌশলগত কিছু প্রশ্ন থাকে, যে কোন অ্যাসিডটি তীব্র, কেন তীব্র, এ সংক্রান্ত কিছু প্রশ্ন আসে এইখান থেকে। আমরা এই বিষয়টা আয়ত্ত করব। এরপরে আসা যাক যে পরের অংশটা প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা পি সংক্রান্ত আর পি স্কেল সংক্রান্ত পড়াশোনাটা করব। পিএইচ, তাই না? সেই সুইডিশ প্রাণ রসায়নবিদ পিএইচ সম্পর্কে ধারণা দেন। কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা, এই ঘনমাত্রাকে প্রকাশ করার জন্য হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা এর তীব্রতা প্রকাশ করার জন্য, ইন্টেন্সিটি অফ হাইড্রোজেন আয়ন অফ এ সলিউশন, এই বিষয়টা প্রকাশ করার জন্য আমরা কিন্তু দেখতে পাই যে এই পিএইচ সংক্রান্ত পড়াশোনাটা আমাদের আছে। এটা সেই সুইডিশ প্রাণ রসায়নবিদ সোরেনসেনের এই রাশিটা আবিষ্কার করেন সোরেনসেন। আর পি স্কেলটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত হয়ে থাকে, এটা তোমরা জানো। পি স্কেল যদি 7 হয় তাহলে আমরা বলতে পারি যে সেই দ্রবণ হয়ে থাকে নিরপেক্ষ। 7 এর নিচে হলে আমরা বলে থাকি সেটা অম্লীয় দ্রবণ। আবার পিএইচ যদি 7 এর উপরে হয় তখন আমরা বলে থাকি হচ্ছে সেই দ্রবণ ক্ষারীয়। তো এরকম ক্ষারীয় দ্রবণ বা অম্লীয় দ্রবণ, এই দ্রবণগুলোর পিএইচ আমাদের নির্ণয় করতে হয়। পিএইচ নির্ণয় করে আমরা বলতে পারি যে একটা দ্রবণ ক্ষারীয় নাকি অম্লীয়। বিভিন্ন প্রকার দ্রবণ থাকে, সেই দ্রবণের পিএইচ নির্ণয়, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয়, পিওএইচ নির্ণয়, কিংবা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা নির্ণয়, এই সংক্রান্ত অঙ্ক প্রায়শই তোমাদের পরীক্ষাতে এসে থাকে। এরপরে আসা যাক যে বাফার দ্রবণ। বাফার দ্রবণ প্রিয় শিক্ষার্থী, বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ, যে দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করলাম কিংবা একটুখানি ক্ষার যোগ করলাম, তাতেও কিন্তু ওই দ্রবণের পিএইচ মানের কোনো পরিবর্তন হবে না, এমন দ্রবণই। বাফার দ্রবণ দুই ধরনের হতে পারে, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার, এরকম হয়ে থাকে। আবার বাফার দ্রবণ আমাদের সবচেয়ে ভালো উদাহরণ কিন্তু আমাদের রক্ত। আমাদের শরীরের রক্ত কিন্তু একটা বাফার দ্রবণ। রক্ত কিভাবে বাফার ক্রিয়া প্রদর্শন করে এ সংক্রান্ত একটা ভালো প্রশ্ন থাকে, প্রায়শই আমাদের পরীক্ষায় এসে থাকে। আমরা সাধারণ দ্রবণের পিএইচ নির্ণয় করি সাধারণভাবেই আর কি। জাস্ট আমরা যে সূত্র পিএইচ নির্ণয়ের যে সূত্র বা পিএইচ কাকে বলে, এই সূত্র থেকে যে এই সংজ্ঞা থেকে যে সূত্রটা পাই, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ 10 ভিত্তিক হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা, এটা আমরা নির্ণয় করতে পারি। কিন্তু বাফার দ্রবণের ক্ষেত্রে পিএইচ নির্ণয়ের আলাদা একটা সমীকরণ আছে। বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের জন্য কিন্তু আমরা হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ, এই সমীকরণটা নিয়ে আমরা আলোচনা করে থাকি। হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ খুবই ভালো করে পড়াশোনা করতে হবে প্রিয় শিক্ষার্থী। এরপর দেখা যাক যে এই বাফার দ্রবণ, হ্যাঁ, বাফার দ্রবণ এর প্রস্তুতি সম্পর্কে জানতে হবে, যে বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করা যায়। এরপর হচ্ছে বাফার দ্রবণ কিভাবে কাজ করে, বাফার ক্রিয়াটা কিভাবে দেখায়, কিভাবে সে পিএইচটাকে নিয়ন্ত্রণ করে, পিএইচ বাড়তে দেয় না, পিএইচ কমতে দেয় না বাফার দ্রবণ। দ্যাট মিন্স হোয়াট আর দ্য মেকানিজম অফ বাফার সলিউশন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা ক্ষারীয় বাফারের ক্ষেত্রেও এই কৌশলটা পড়বো, আবার হচ্ছে অম্লীয় বাফারের ক্ষেত্রেও এই পিএইচ নিয়ন্ত্রণের কৌশলটা আমরা জানবো প্রিয় শিক্ষার্থী। এরপরে আমরা পড়বো পিএইচ এর গুরুত্ব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পিএইচ এর গুরুত্ব। এখান থেকে অবজেক্টিভ প্রশ্নগুলো হয়ে থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন, দ্যাট মিন্স যখন তোমরা অ্যাডমিশন টেস্ট দিবে তখন কিন্তু এই প্রশ্নগুলো এসে থাকে। বিশেষ করে পিএইচ সংক্রান্ত প্রশ্ন প্রায় অ্যাডমিশনে দিয়ে থাকে, সেটা তোমার মেডিকেল অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং কিংবা হচ্ছে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষাগুলো যে হয়ে থাকে, সেখানে পিএইচ সংক্রান্ত প্রশ্ন কিন্তু অবশ্যই থাকে। এরপর দেখা যায় যে আমরা এই যে এই চ্যাপ্টারগুলো পড়তে গিয়ে, এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমরা কি কি গুরুত্বপূর্ণ বিষয় খুব
হচ্ছে যে মনোযোগ দিয়ে পড়বো সেগুলো হচ্ছে মাস অ্যাকশন ল, ভর ক্রিয়ার সূত্র। এটা তোমাদের আগেই বলছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ মাস অ্যাকশন ল। এখান থেকে আমরা অনেকগুলো বিষয় হিসাব করে থাকি। আর্হেনিয়াসের সমীকরণ, প্রিয় শিক্ষার্থী, আর্হেনিয়াসের সমীকরণ এই যে বিক্রিয়ার হারের উপর তাপের প্রভাব সংক্রান্ত একটা সমীকরণ, এটা আর কি আর্হেনিয়াসের সমীকরণ। ভ্যান টপের সমীকরণটা আমাদের করতে হবে। এরপরে দেখো সংঘর্ষ তত্ত্ব। যখন কোনো বিক্রিয়া ঘটে তখন তোমরা জানো যে অণুগুলো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষ লিপ্ত হওয়ার জন্য একটা তত্ত্ব আছে। এই সংঘর্ষটা হতে হয় একটা সুনির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট শক্তি সহকারে সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে বিক্রিয়াটা সম্পূর্ণরূপে ঘটে। আদারওয়াইজ কিন্তু বিক্রিয়া ঘটে না। বিক্রিয়া সুসংঘর্ষ হয়, যেটা ব্যর্থ সংঘর্ষ বলি, সেটা ঘটে থাকে। আবার যদি কালে সুনির্দিষ্ট দিক থেকে সেই অণুগুলো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, আর যদি নির্দিষ্ট শক্তি সহকারে এসে সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে দেখা যায় যে বিক্রিয়াটা ঘটে। সেক্ষেত্রে একটা সার্থক সংঘর্ষ ঘটে। এরকম একটা তত্ত্ব আছে, আমরা এটা করে নিব। আর আর এরপর দেখো এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। প্রিয় শিক্ষার্থী, অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে লঘু দ্রবণে, মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে লঘু দ্রবণে অসওয়াল্ডের এই সূত্রটা, অসওয়াল্ড এই সূত্রটা একটা ডিরাইভ করেন আর কি। এই সূত্রের মূল কথা হচ্ছে যে মৃদু তড়িৎ বিশ্লেষণের লঘু দ্রবণের যে বিয়োজন মাত্রা আমরা পাবো, সেই বিয়োজন মাত্রা ওই দ্রবণের মোলার ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে থাকে, এই বিষয়টা। প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ, যেটা বলছিলাম যে বাফার দ্রবণের যে পিএইচ নির্ণয়, এই পিএইচ নির্ণয়ের জন্য আমরা আসলে হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ করে থাকি। এরপর দেখো এই যে ল্যাভোসিয়ে ও হেসের সূত্র, এটা বেসিক্যালি আমরা কোন বিক্রিয়ায় যে তাপের পরিবর্তন ঘটে, এই তাপের পরিবর্তন পড়াশোনা করতে গিয়ে আমরা আসলে হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণটা করি। এছাড়াও আছে ভর ও শক্তির নিত্যতা বিষয়ে একটা পড়াশোনা, এনথালপি সম্পর্কে পড়াশোনা আছে। আমরা বিভিন্ন ধরনের তাপের পরিবর্তন, যেমন দ্রবণ তাপ, ঊর্ধ্বপাতন তাপ, পরমাণুকরণ তাপ, এই ধরনের তাপ আমরা পড়ব। এরপরে আমরা সবশেষে আমরা এই অধ্যায়ে দেখে থাকি যে একটা পদার্থের দ্রবণ তাপ নির্ণয়ের একটা কৌশল, এই সংক্রান্ত একটা প্র্যাকটিক্যাল আছে। এই প্র্যাকটিক্যালটা আমরা দুটা যৌগের দিয়ে থাকি। একটা হলো যে পটাশিয়াম নাইট্রেট এর দ্রবণ তাপ নির্ণয়, আর একটা পড়াশোনা এখানে করানো হয় যেটা প্র্যাকটিক্যাল বেসড পড়াশোনা, সেটা হলো যে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, এত সব পড়াশোনা এই অধ্যায় আছে। এই অধ্যায়টা অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ, অনেক ভালো করে পড়তে হবে। তো আমি এই সামান্য কথাগুলো বললাম, একেবারে ইনিশিয়েটিভ কিছু কথাবার্তা, যেগুলো তোমাদের পড়াশোনার আগ্রহ তৈরি করবে আশা করি। আর এই অধ্যায়টা খুব এনজয় করে পড়াশোনা করবে। এ পর্যন্তই আজকে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।